বলাইচাঁদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামেই সমধিক পরিচিত ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের শোনাব বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কিছু ছোট গল্প। গল্পের নাম বেচারাম বাবু। হরিশ মুদি সন্ধ্যাবেলা হিসাব বুঝিয়ে দিয়ে গেল যে গত মাসের পাওনা 27 টাকা 70 পয়সা হয়েছে এবং তা অবিলম্বে মিটিয়ে দেওয়া দরকার। সদ্য অফিস প্রত্যাগত বেচারামবাবু বললেন, আচ্ছা, মাইনেটা পেলেই। অতঃপর কাপড় চোপড় ছেড়ে বেচারাম বাইরের রোয়াকটিতে বসে হাঁক দিলেন, ওরে চান। চা আসলো। চা আসবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু, নবীন রায়, বিধু ক্লার্ক প্রমুখ 4-5 জন ভদ্রলোকও সমাগত হলেন এবং সমবেতভাবে গল্পগুজব সহযোগে চা পান চলতে লাগলো। গল্প চলছে, এমন সময় বেচারামবাবুর ছোট মেয়ে পুঁটি এসে উপস্থিত। বাবা, 2খানা চিঠি এসেছে, আজ ডাকে, আনবো? পুঁটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে এসেছিল। সে বলল, আমি আনবো বাবা। বেচারামবাবু মীমাংসা করে দিলেন, আচ্ছা, দুজনে 2টো আনো। শ্রীযুক্ত বেচারাম বক্সির 5 কন্যা এবং 2 পুত্র। পুঁটি ও টুনি দুজনে 2খানি পত্র বহন করে আনলো। প্রথম পত্রখানি বেচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর থেকে লিখেছে। তার কলেজ ফি, হস্টেল চার্জ প্রভৃতি নিয়ে এ মাসে 55 টাকা চাই। দ্বিতীয় পত্রটি তার কন্যা শ্বশুরবাড়ি থেকে লিখেছে যে গত বছর ভালো করে পূজার তত্ত্ব করা হয়নি, তাই তাকে অনেক খোঁটা সহ্য করতে হয়েছিল। এবার যেন পূজার তত্ত্বে কার্পণ্য করা না হয়, তাহলে তার পক্ষে শ্বশুরবাড়িতে টিকে থাকা দায় হবে। বেচারামবাবু চিন্তিত মুখে পত্র দুটি পকেটস্থ করলেন। আবার গল্প চলল। নবীন রায় একটা পান মুখে দিয়ে বললেন, তোমার মেজমের বিয়ের কচ্ছ কি? বিয়ে না দিলে আর ভালো দেখাচ্ছে না। বেচারাম বললেন, পাত্র একটা দেখো না। নবীন তদুত্তরে বললেন, পাত্র একটা আছে, খাঁইও খুব বেশি নয়, 501 টাকা নগদ, 33 ভরি সোনা আর বরাভরণ। এমন কিছু বেশি নয় আজকালকার দিনে। থেমে বেচারাম উত্তর দিলেন, তা বটে। ক্রমে সভা ভঙ্গ হলো। বেচারাম বাবু ভেতরে গেলেন। ভেতরে গিয়ে খাবারে বসতেই গৃহিণী হরিমতি কাছে এসে বসলেন এবং নানা কথার পর বললেন, বিনোদের মুখে মাসিমা খবর পাঠিয়েছেন যে কাল তিনি আসবেন। কিছু আলো চাল আর 1 সের দুধের কথা বলে দিও তাহলে কাল থেকে। তিনি আফিং খান, জানো তো। শুতে গিয়ে দেখলেন ছেলেমেয়েরা ঘুম ভেঙে কাঁদছে। বললেন, কি হলো এদের? স্ত্রী বললেন, হবে না, শীত পড়ে গেছে, কারো গায়ে একটা জামা নেই, লেপটাও ছিঁড়ে গেছে। সেই 5 বছর আগে করানো হয়েছিল, ছিঁড়বে না আর? তোমাকে তো বলে বলে হার মেনেছি, কি আর করব বলো। বেচারাম এবার আর কিছু বললেন না, শুধু টেবিলের ওপর আলোটার দিকে তাকিয়ে রইলেন। মোমবাতিটা পুড়ে পুড়ে প্রায় নিঃশেষ হয়ে এসেছে। গল্পের নাম সমাধান। আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিয়ে হলো পাকড়া গ্রামবাসিনী খান্তমণি নাম্নী এক পল্লীবালার সাথে এবং বৎসরান্তে তার একটি কন্যারত্ন প্রসব করে তার নাম রেখে দিলেন বুচি। নামকরণটিতে একটু আপত্তি করেছিলাম, তাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলল। এই কালো কুৎসিত মেয়ে, তার নাম পুষ্পমঞ্জরি দিবি নাকি? তোর যত সব অনাছিষ্টি। মেয়েটা কুৎসিতই ছিল, রং তো কালোই, একটা চোখ ছোট আর একটা বড়, তাছাড়া কীরকম যেন
বোকা হবা ধরনের, মুখে সর্বদাই লালা ঝরে। পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না তা ঠিক। বছর 2 পরে খান্তমণি বুচিকে নিয়ে বাপের বাড়ি গিয়েছেন। সেদিন রবিবার, কারো কাজকর্ম নেই। চণ্ডীমণ্ডপে বসে নানান আলোচনা চলছে। হঠাৎ আমার কথায় উঠে পড়ল। নৃপেন বলল, এই দেখো না নিহারের অদৃষ্ট, হলো বা যদি একটা মেয়ে, তাও আবার এমন কদাকার। শ্যাম বোস বললেন, তা আবার বলতে, বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি, টাকা চাই প্রচুর। হারু খুড়ো তামাকটাতে 2 টান দিয়ে বললেন, আরে ভাই, আজকাল আবার শুধু টাকা হলেই চলে না, লোকে টাকাও চায়, রূপও চায়। চোখ দুটো ছোট বড় হয়েই আরো মুশকিল কিনা, কি যে হবে। সকলেরই ঘোরতর দুশ্চিন্তা। এমন সময় পিয়ন এসে আমাকে একখানা চিঠি দিয়ে গেল। নৃপেন বলল, কার চিঠি হে? আমি চিঠিটা পড়া শেষ করে বললাম, বউ লিখেছে, মুচি মারা গেছে কাল। গল্পের নাম খেঁকি। যদিও বাঙালি নই, কিন্তু তবুও আমার জীবন কাহিনী করুন। যদিও আমি সামান্য কুকুর মাত্র, তবুও হে বাঙালি ভাই, খোঁজ করলে তোমারই মতো আমার রক্তেও আভিজাত্যের আমেজ পাওয়া যাবে। শুনেছি আমার অতি বৃদ্ধ পিতামহীর কোনো প্রণয়ী বুলডগ বংশাবত অংশ ছিলেন, এবং সেই বুলডগ রক্তের ধারার কিছুটা আমার ধমনীতে এখনও প্রবাহিত হচ্ছে। এটা ভেবে আমি আত্মপ্রসাদ লাভ করি। লোকে আমাকে বলে খেঁকি কুকুর। সত্য বটে, আমার গায়ে লোম নেই, সর্বাঙ্গে ঘা, চোখে ভালো দেখতে পাই না। স্টেশনের ধারে পরিত্যক্ত পাতা ও ঠোঙা নিয়ে অন্যান্য কুকুরদের সঙ্গে মারামারি করেই আমার দিনপাত হয়, সবই সত্য। কিন্তু তবুও আমি কিছুতেই ভুলতে পারি না আমার পূর্বপুরুষ বুলডগ ছিলেন। এটাই আমার সান্ত্বনা। এরই প্রভাবে আমার মনে হয় আমার এ দুর্দিন থাকবে না, ভগবান একদিন মুখ তুলে চাইবেন। সেদিন সকালে স্টেশনে গাড়ি এসে থেমেছে। আমি ঠোঙা চাটবার প্রত্যাশায় গাড়ির প্রতি জানালার পথে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছি। এমন সময় হঠাৎ পেছন থেকে কে আমার গলায় একটা দড়ির ফাঁস লাগিয়ে আমাকে বেঁধে ফেলল। তাকিয়ে দেখি স্টেশনের পরিচিত কুলি মিঠু। মিঠুর হাতে অনেকবার মারও খেয়েছি, ভাতও খেয়েছি। স্টেশনের ধারে তার বাড়ি। সে আমাকে মারধর করলেও ডেকে প্রায়ই ভাত রুটি দিত। হঠাৎ সেই মিঠু আমাকে একেবারে বেঁধে টেনে নিয়ে চলল কেন, কিছুই বুঝতে পারলাম না। এতদিনে কি তার হুঁশ হয়েছে যে আমার মতন এমন একটা বুলডগ বংশধরের পক্ষে এরকম ভিক্ষুকের মতো ঘুরে বেড়ানোটা অশোভন? তাই কি সে চায় যে আমাকে অভিজাত বংশীয় কুকুরদের মতো বেঁধে খাওয়াবে? সে কিন্তু সোজা আমাকে স্টেশন মাস্টারের কামরায় নিয়ে গেল। স্টেশন মাস্টার বৃদ্ধ হয়েছেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আরে এ কোত্থেকে একটা খেঁকি কুত্তা নিয়ে এলি? তার সহকারী বললেন, ওইতেই হবে, এ ডগ তো বটে, ওর বেশি তো আর কিছু লেখা নেই। মালবাবু ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি মশাই, এ কুকুরটাকে বেঁধে রেখেছেন কেন? স্টেশন মাস্টার তখন বিবৃত করে বললেন, আর বলেন কেন মশাই, চাকরি বুঝি আর থাকে না। কোন এক সাহেব মহাপ্রভু এই গাড়িতে যাচ্ছেন, তার নাকি এক কুকুর ডগ বক্সে ছিল। আমরা তো দেখছি খালি। আমাদের আগের স্টেশন বলছে যে তারা ডগ বক্সে কুকুর দেখেছে, অথচ এখানে দেখছি ডগ বক্স খোলা। বেটা কুকুর হয়তো কোথাও পড়ে গেছে। আমাদের রামসুন্দরবাবু বলেছেন, দিন যে কোনো একটা কুকুর পুরে, তারপর দেখা যাবে। রেল কোম্পানি তো এ ডগ বলে বুক করেছে, এ ডগ হলেই হলো।
তারপর বেটার কুকুর যদি পছন্দ না হয় তো কোর্টে গিয়ে বোঝাপড়া করুক গে। যত সব আপদ জোটে আমারই ঘাড়ে। কি বলেন, দেব এই কুকুরটাকে ঢুকিয়ে? একেবারে মোটে রোঁয়া নেই। মিঠু বলল, এত তাড়াতাড়ি অন্য কুকুর পাওয়া সম্ভব না। মালবাবু বললেন, দিন তো দুর্গা বলে চড়িয়ে। মিঠু আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে ডগ বক্সে তুলে দিল। ট্রেন ছেড়ে গেল। চলেছি। নববধূ যেমন তার আজন্ম পরিচিত গৃহ ছেড়ে অজানা অচেনা উদ্দেশ্যে আশা আশঙ্কা উদ্বেল হৃদয়ে যাত্রা করে, আমিও তেমন চলেছি। জানি না আমার এই অজানা সাহেব মনিব কেমন লোক। যেমনই লোক হোক, সাহেবেরা শুনেছি ভালো কুকুর আদর জানে। তাছাড়া সত্যই ভালো কুকুর চেনে, যত্নও করে। তাই আমার আশা আছে যে বুলডগ পূর্বপুরুষের আভিজাত্য সে আমার জীর্ণ অঙ্গেও খুঁজে পাবে। গল্পের নাম অনির্বচনীয়। খনিকা খাস্তগিরের মস্তকে বজ্রপাত হয়েছে, এখনও কিন্তু সে মরেনি। বরং এ অবস্থায় মরা উচিত কিনা, এবং উচিত হলেও সহজ অথচ মর্মান্তিক মৃত্যুর উপায় কি, তাই ভালো করে ভেবে দেখবার জন্য সে ছাদে পায়চারি করছে। কেরোসিন তেল, গলায় দড়ি, পুকুরে ডোবা, এমনকি সায়ানাইড পর্যন্ত নিতান্ত মামুলি হয়ে পড়েছে। যক্ষার জীবাণু শুকলে হয় না। হঠাৎ পেছনে রমেশবাবুর চটির শব্দ। খস্তু, এখানে আছিস? এই যে। আচ্ছা, কি ছেলে মানুষ বলতো তুই? খনিকা কোনো কথা বলল না। রমেশবাবু বললেন, কথা বলছিস না যে? আমি কি এক্ষুনি তোর সঙ্গে ওর বিয়ে করিয়ে দেব? কথাটা ভেবে দেখতে দোষ কি? খনিকা বলল, তুমি যে বাবা শেষকালে আমাকে একটা দোজবরের হাতে তুলে দেবে, এ কথা ভাবতেও পারি না। রমেশবাবু বললেন, বেশ তো, তাকে নাই করলি বিয়ে? আমার ছেলেটিকে ভালো লাগলো তাই বলেছিলাম। বিদ্বান, বড় চাকরি করে, চমৎকার স্বাস্থ্য, ছেলেপুলে নেই, হলোই বা দ্বিতীয় পক্ষ। বেশ তো বাবু, তোর পছন্দ না হয় করিস না বিয়ে। এখন শুবি চল। তোর পড়ালেখা শিখে শুধু টনসিল দুটোই বড় করেছিস, বুদ্ধি কিছু বাড়েনি। মাতৃভাবাপন্ন রমেশবাবু তার মাতৃহীন কন্যাকে নিয়ে নিচে নেমে গেলেন। বলতে ভুলে গেছি, প্রথমে বলা উচিত ছিল, খনিকা খাস্তগির ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেছেন। প্রধান মাসিক পত্রগুলিতে তার ছবি ছাপা হয়ে গিয়েছে। খনিকা পরদিন বান্ধবী সুজাতাকে বলল, যাক, খুব ফাঁড়াটা কেটে গেল। লোকটার আক্কেলকে বলিহারি যাই। মরতে না মরতে অমনি বিয়ের তাড়া পড়েছে। পুরুষগুলো আমাদের দেখছি সিগারেটে সামিল করে তুলেছে। একটা ফুরোতে না ফুরোতে আর একটা ধরানো চাই। এ ভদ্রলোক যেন আরও ব্যস্তবাগিস, যেন আগের স্ত্রীর চিতার আগুন থেকেই দ্বিতীয় বিয়ের হোমের কাঠগুলো ধরিয়ে নিতে চান। সুজাতা জিজ্ঞেস করল, ব্যাপার কি? ভদ্রলোক কে? খনিকা উত্তর দিল, ভদ্রলোকের নাম অজয় কুমার বোস। সরকারি চাকরি করেন, কবিতাও লেখেন, কাব্যরস একটু বেশি মাত্রায়। সুজাতা কেবল বলল, তাই নাকি? খনিকার উত্তেজনা তখনও কমেনি। সে বলেই চলল, আমার তো মনে হয় আইন করে এসব বিয়ে বন্ধ করা উচিত। সুজাতা তখন কিছু বলল না বটে, কিন্তু এ সম্বন্ধে তার আইন জ্ঞান সে হাতে কলমে দেখিয়ে দিল। মাসখানেক পরে সুজাতা দেবীর সাথে অজয় বোসের শুভ বিবাহের নিমন্ত্রণ লিপি পরিচিত মহলে বিতরিত হতে লাগল। বন্ধুর স্বামী, আলাপ হলই। একদিন কথায় কথায় হাসতে হাসতে খনিকা অজয়বাবুকে বলল, ছেলেবেলায় আপনি ট্রাই এগেন কবিতাটি ভালো করেই পড়েছিলেন দেখছি। অজয়বাবু বললেন, সে তো পড়েছি। তাছাড়া কি জানেন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বড় বড় লোক এসে
দিনরাত অনুরোধ করতে শুরু করলেন। কি করি বলুন, নিজের তাগিদ তো ছিলই। খনিকা সবিস্ময়ে প্রশ্ন করলেন, বড় বড় লোক মানে? এই ধরুন না কেন, যুগ্মপতির স্বামী যাজ্ঞবল্ক্য থেকে শুরু করে শেলি, বাইরন, মোপাসা, রবীন্দ্রনাথ, সবারই স্বনির্বন্ধ অনুরোধ। এমনকি আমাদের সত্যেন দত্ত পর্যন্ত বললেন, কে গেছে কে যায় আর, অত শত ভাবনার ফুরসুত নেই আজ, নেই বন্ধু। ওই যে ওমর খৈয়াম আপনি বিয়েতে উপহার দিয়েছেন, সে ভদ্রলোক তো নাছোড়। এখন ভেবে দেখুন, ভদ্রভাবে ওদের অনুরোধ রক্ষা করতে গেলে আমাদের মতো গরিব লোকের বিয়ে করা ছাড়া উপায় কি? আরক্তিম কর্ণমূল হয়ে খনিকা বলল, থামুন থামুন, আপনাদের বোঝা গেছে। কিন্তু অজয়ের সপ্রতিভ সরস উত্তরটা সে মনে মনে উপভোগ না করে পারল না। লোকটি রসিক, সুজাতা সুখী হবে। কিছুদিন পরে শোনা গেল সুজাতা আত্মহত্যা করেছে, এবং তারও কিছুদিন পরে শোনা গেল অজয়বাবু নাকি আবার বিয়ে করছেন, এবং এবার নাকি খনিকা খাস্তগিরকে, লাভ ম্যারেজ। গল্পের নাম রামায়ণের এক অধ্যায়। সীতাকে বনবাসে দিয়ে রাম পত্নী শোকে উন্মত্ত প্রায়। কেবলই তার মনে হচ্ছে ঘোরতর অবিচার করেছি। কুলগুরু বশিষ্ঠকে বলছেন, গুরুদেব, অবিচার, এ ঘোর অবিচার। সীতা আর কোনো অপরাধ নেই, তিনি নিরপরাধিনী দেবী। আমার কোনো অধিকার নেই তাকে শাস্তি দিবার। আমি মহাপাপ করেছি, আমি। তাকে থামিয়ে দিয়ে বশিষ্ঠ বললেন, বৎস, সত্য রক্ষা করা ক্ষত্রিয়ের ধর্ম। তুমি সত্যাশ্রয়ী, সত্য ধর্ম পালন করে প্রকৃত ক্ষত্রিয়ের কার্য করেছ। রাম বললেন, এ তো সত্য নয়, এ যে মিথ্যে, এ যে অবিচার গুরুদেব, এ যে মিথ্যাচার গুরুদেব। গুরুদেব বললেন, অধীর হইও না বৎস, রাজকর্ম বড়ই কঠিন। রামচন্দ্র শুনলেন না, অধীর হয়ে উঠলেন। রাজ্য চাই না, ঐশ্বর্য চাই না, প্রজাপুঞ্জের মতামত গ্রাহ্য করি না, সীতাকে চাই, আমার দেবীকে চাই। রাজ্য যাক, মান যাক। রাম পাগল হয়ে গেলেন। অভিনেতা নকুড় মাইতি রামের অভিনয় শেষ করে যখন শেষ রাত্রে বাড়ি ফিরলেন, তখন তার পা টলছে, মদের নেশায় চুরচুর। ঠেলাঠেলির পর স্ত্রী হরিমতি নকুড়বাবু বললেন, হারামজাদি, আধ ঘন্টা ধরে দৌড় ঠেলছি, খেয়াল নেই। হরিমতি বললেন, ঘুমিয়ে পড়েছিলাম গো। নকুল মাইতি বললেন, ফের কথার ওপর কথা, বলেই এক লাথি এবং বাম লাথি। গল্পের নাম স্থূলের স্মৃতি। গত বর্ষায় বেশ একটু কাবু করেছিল। পল্লীগ্রামে বাস করি, সুতরাং বর্ষার আগমন আমার পক্ষে মনোরম না হইবারই কথা, মনোরম না হবারই কথা। কিন্তু একটি স্থূলাঙ্গিনী রমণীর প্রেমে পড়ে অবস্থা অন্যরূপ হয়ে দাঁড়ালো। বিস্তৃত বিবরণ দিয়ে লাভ নেই, সংক্ষেপে এইটুকু জেনে রাখুন, সেদিন শ্রাবণ সন্ধ্যার প্রাক্কালে সমস্ত ব্যাপারটিতে আনুপূর্বিক আলোচনা করে বুঝলাম কাব্যরসে কুলাবে না, কিছু চোলাই রসের প্রয়োজন। দোকান আমার বসতবাটি হতে 1.5 ক্রোশ দূরে। উপায়ান্তর নাই দেখে হাঁটু পর্যন্ত কাপড় তুলে কাদায় ছপ ছপ করতে করতে বের হয়ে পড়লাম। গঙ্গার তীর দুকুল প্লাবিত, বর্ষার গঙ্গা, শ্রাবণের পূর্ণিমা তিথি, মেঘে আর জ্যোৎস্নায় নির্জন নদী তীরে। যাক, বর্ণনা করে সময় নষ্ট করব না। সে আর আমি মুখোমুখি বসেছিলাম। এই আমাদের প্রথম নির্জন সাক্ষাৎ। চারদিকে জনমানবের চিহ্ন নেই, একটু দূরেই স্থানীয় শ্মশান, আকাশে মেঘ ও জ্যোৎস্না।
সামনে বেগবতী বর্ষার নদী, আমার ট্যাঁকে কিঞ্চিত ধন ও উদরে প্রচুর ধেনো। বিকম্পিত কণ্ঠে বললাম, আর একটু কাছে এসে বসো না। রমণী দৃঢ় কণ্ঠে বলল, না। আমি আবেগ ভরে বললাম, কেন বলো কেন? রমণী এবার কিছু না বলে একটু সরে বসল। আমিও আর একটু কাছে গিয়ে বললাম, কেন বলো কেন? ভয় করছে? কিসের ভয় তোমার? সরে এসো লক্ষ্মীটি। না বলে সে আর একটু সরে বসল। আমি আবার একটু কাছে গিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বললাম, তুমি বিয়াত্রিচের গল্প শুনেছ, যার প্রেমে দান্তে পাগল হয়েছিলেন? শোনোনি? জোহান বোয়ারের লাইফ পড়েছ, যাতে সেই স্কুল মাস্টার? তাও শোনোনি? বেশ, কেষ্টা রাধার কথা জানো তো? একবার ভেবে দেখো দেখি, সেই যমুনার কূলে। এবার রমণী বলল, আমরা হলাম কৈবর্তের মেয়ে। উদ্বেলিত হৃদয়ে বললাম, হোক, তাতে কোনো ক্ষতি নেই। দোহাই তোমার, একটু কাছে সরে এসো। বলে তার হাত চেপে ধরলাম। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে সে আরও খানিকটা সরে গেল। আমিও তৎক্ষণাৎ আবার তার কাছে গিয়ে বসলাম। মাথার উপর এক পশলা বৃষ্টি হতে লাগলো। গ্রাহ্যের মধ্যেই আনলাম না। বললাম, দেখো, জীবন খুব ছোট। এই ক্ষুদ্র জীবনে আজ যে শুভ মুহূর্তটি এসেছে, নষ্ট করো না তাকে। শুনছো? যত টাকা লাগে, শুনছো? রমণী কিছু বলল না। হাত ধরতেই কিন্তু আবার সরে বসল। আমিও সরে গেলাম। শ্রাবণের আকাশ ভেঙে পড়ল। রমণী কিন্তু ভিজল না। তখন মনে হলো, গান গেয়ে দেখি যদি কিছু হয়। গলা যতদূর সম্ভব মোলায়েম করে গান ধরলাম। হঠাৎ দেখি সে কাত হচ্ছে। ও কি এমন করছো কেন? ঝপাং করে ধস ভাঙল। হিসেব করে দেখলাম 3.5 সেকেন্ড স্থূলাঙ্গিনী আমার কণ্ঠলগ্ন অবস্থায় ছিল। এত দুপলক্ষে আমরা উভয়েই স্থূলদেহ ত্যাগ করে সূক্ষ্মদেহ ধারণ করেছি, কিন্তু স্থূলের স্মৃতিটি আজও মর্মে হুলের মতো বিঁধে আছে।